নমস্কার। রূপকথার গল্প চ্যানেলটিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেই গল্পটির নাম হলো গল্পের গরু গাছে ওঠে। গল্পটির নাম গল্পের গরু গাছে ওঠে। অত্যন্ত মজার একটি গল্প। গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, তবেই বুঝতে পারবেন। শুরু করছি আজকের গল্প। এক গ্রামে ছিল এক মুদিখানা। চাল, ডাল, লবণ, তেল এই সব বিক্রি হয়। দোকানের মালিকের নাম হর্ষবর্ধন রায়। রীতিমতো অবস্থা সম্পন্ন লোক সে। একদিন শহরে সওদা করতে চলেছে হর্ষবর্ধন। পথে পাশের গ্রামের পরিচিত একজনের সঙ্গে দেখা। সে হলো কমলাকান্ত চৌধুরী, সামান্য একজন চাষিবাসী মানুষ। কমলাকান্ত শহরে চলেছে মহাজনকে ধারের কিস্তির টাকা দিতে। তার ঠাকুরদা নিজের ঠাকুরদার শ্রাদ্ধের সময় মাত্র 100 টাকা ধার নেয়। 50 বছর কেটে গেছে। 100 টাকার ঋণ এখন সুদে আসলে দাঁড়িয়েছে 1000 টাকায়। মহাজনের নজর পড়েছে তার একমাত্র সম্বল জমিটুকুর উপর। বেচারা পথ চলছে আর ভাবছে, বাপ ঠাকুরদার জমিটাও শেষ পর্যন্ত বেচতে হয়ে যাবে। জমিটা বাঁচাবার কি উপায় করা যায়। হঠাৎ সে শোনে বেনে চলেছে। ওহে চৌধুরী, চললে কোথায়? কমলাকান্ত বিষণ্ণ গলায় বলল, আর কোথায়? মহাজনের ঋণের কিস্তি বয়ে নিয়ে যেতে হচ্ছে। জানেনই তো আমার দুঃখের কাহিনী। আমার ঠাকুরদা নিলেন 100 টাকা, সে সুদে আসলে ফেঁপে এখন দাঁড়িয়েছে 1000 টাকা। আমার সামান্য জমিটা দেখছি আর রাখা সম্ভব হবে না। হর্ষবর্ধন বলল, ও নিয়ে মিছে ভেবো না। কপালে যা লেখা আছে তা ভোগ করতেই হবে। ওসব দুঃখের কথা এখন তোলা থাক। এসো দুজনে গল্প করতে করতে যাওয়া যাক, তাতে সময়টা বেশ আনন্দে কাটবে। কমলাকান্ত বলল, রাজামশাই বলেছেন ভালো, কপালে যা লেখা আছে তা তো ভোগ করতেই হবে। একদম খাঁটি কথা। ও নিয়ে হা হুতাশ করা বৃথা। চলুন গল্প করেই সময় কাটানো যাক। হর্ষবর্ধন বলল, হ্যাঁ, গল্প বেশ মজাদার হওয়া চাই। তুমিও বলবে, আমিও বলবো। কমলাকান্ত বলল, হ্যাঁ বলবো, তবে একটা শর্ত আছে। গল্প সত্য হতে পারে, আজগুবিও হতে পারে, কিন্তু আমরা কেউ অবিশ্বাস করতে পারবো না। একজন অপরের গল্প শুনে বলবো না এ অসম্ভব বা এটা মিথ্যা কথা। যে গল্প অবিশ্বাস করবে তাকে 1000 টাকা দিতে হবে। হর্ষবর্ধন বলল, আমি রাজি। 1000 টাকাই বাজি রইল। কেউ কারো গল্প শুনে মিথ্যা কথা বলা চলবে না। তাহলে প্রথমে আমিই শুরু করি। কমলাকান্ত গল্প শুরু করল। চৌধুরী, তুমি তো জানো আমরা 4 পুরুষের ধনী। আমার ঠাকুরদার বাবা ছিলেন বেনেদের মধ্যে সবচেয়ে পয়সাওয়ালা। কমলাকান্ত মাথা নেড়ে সায় কেটে বলল, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, জানি সে কথা। আমার সেই বড় ঠাকুরদা একবার 40টা জাহাজ নিয়ে চীন দেশে গেলেন বাণিজ্য করতে। অনেক দিন সেখানে থেকে প্রচুর ধন উপার্জন করেছিলেন। দেশে ফেরার সময় সে দেশের অনেক আশ্চর্য জিনিস তিনি নিয়ে এসেছিলেন। তার মধ্যে খাঁটি সোনার তৈরি একটা কথা বলা মূর্তি ছিল। এমন কৌশলে মূর্তিটা বানানো যে যে প্রশ্নই করো ঝটপট উত্তর দেবে। কমলাকান্ত বলল, হ্যাঁ ঠিক ঠিক। তা তিনি দেশে ফিরে আসতে সেই কথা বলা মূর্তি দেখার জন্য সারা গাঁয়ের লোক ভেঙে পড়ল। সবাই মূর্তির কাছে কেবল ভাগ্যের কথা জানতে চায়। মূর্তিও ফটাফট ভূত ভবিষ্যৎ বলে দিচ্ছে। একদিন তোমার বড় ঠাকুরদা এলেন। তিনি মূর্তিকে কয়েকটা প্রশ্ন শুধলেন। প্রথমে জানতে চাইলেন, কোন জাতের মানুষ সবচেয়ে জ্ঞানী? মূর্তি উত্তর করল, বেনে জাত। পরের প্রশ্ন হলো, দুনিয়াতে সবচেয়ে নির্বোধ কারা? উত্তর হলো, চাষিরা। বুঝলে চৌধুরী, তোমার বড় ঠাকুরদা সব শুদ্ধ 3টে প্রশ্ন করেছিলেন।
শেষ প্রশ্নটি ছিল, আমার পরিবারের সবচেয়ে মাথা মোটা কে হবে? মূর্তি সঙ্গে সঙ্গে উত্তর করল, হর্ষবর্ধন চৌধুরী। কমলাকান্ত বলল, হ্যাঁ রায়মশাই, একদম ঠিক কথা, কোনো ভুল নেই। সে সায় কাটিল বটে, তবে মনে মনে বেনের কথায় রুষ্ট না হয়ে পারল না। সুযোগ পেয়ে ধনী বেনে তার দরিদ্র অবস্থার জন্য বিদ্রূপ করছে। হর্ষবর্ধন মনে মনে ভাবল, যত পারো বলে যাও, তোমার পাতা ফাঁদেই তোমাকে ফাঁসাবো রোষ। এমন ঘোল খাওয়াবো যে আমি কত বড় নির্বোধ টের পাবে। সারা জীবন মনে থাকবে সে কথা। হর্ষবর্ধন গল্প বলে চলেছে। তারপর সেই মূর্তির কথা তো লোকের মুখে মুখে চারিদিকে ছড়িয়ে পড়ল, রাজার কানেও পৌঁছালো। তিনি বড় ঠাকুরদাকে তলব করলেন আর মূর্তির বদলে তাকে প্রধানমন্ত্রী করে দিলেন। কমলাকান্ত বলল, হ্যাঁ রায়মশাই, ঠিক ঠিক। অনেক দিন মন্ত্রিত্ব করে বড় ঠাকুরদা অবসর নিলেন, কিন্তু রাজা তাকে ছাড়লেন না, নিজের পরামর্শদাতা করে কাছে রাখলেন। মন্ত্রীর আসনে বসলে আবার ঠাকুরদা, তিনি মানুষটাও ছিলেন আয়েসি, আমোদপ্রিয়। ফলে যা হয় আর কি, মন্ত্রীর কাজে গাফিলতি হতে লাগলো। কর্তব্যে অবহেলার জন্য রাজা বেজায় রুষ্ট হলেন। তিনি ঠাকুরদাকে হাতির পায়ে পিষে মারার হুকুম দিলেন। একটু পাগলা হাতির সামনে ফেলে দেওয়া হলো তাকে, কিন্তু পিষে মারা তো দূরের কথা, ঠাকুরদাকে দেখা মাত্রই পাগলা হাতি শান্ত হয়ে গেল। ঠাকুরদার সামনে মাথা নোয়ালো, পরে সুঁড় জড়িয়ে তাকে তুলে পিঠের ওপর বসালো। কমলাকান্ত বলে উঠল, ঠিকই, ওই ঘটনাই ঘটেছিল, একদম খাঁটি কথা। ওই কাণ্ড দেখে রাজার বিস্ময়ের অবধি রইল না। তিনি বড় ঠাকুরদার অনেক প্রশংসাই করলেন, খেলা তো দিলেন, সেই সঙ্গে আরও কত মূল্যবান উপহার। তারপরে শোনো কি হলো। বড় ঠাকুরদা মারা গেলেন, আমার বাবাকে রাজা করলেন প্রধানমন্ত্রী। কিন্তু এ কাজে বাবার মন বসল না। তিনি চাকরি ছেড়ে দেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন। দেশে দেশে ঘুরে ঠাকুরদা কত যে আশ্চর্য জিনিস দেখলেন। এক চক্ষু দানব, গাছে গাছে মাথা নিচে করে ঝুলছে এক ঠোঙা মানুষ, সবুজ বানর, এমনই অদ্ভুত আরও কত কি। একদিন কি হলো শোনো। একটা মশা বাবার কানের কাছে ভন ভন করছে, গায়ে বসার চেষ্টা করছে, রক্ত খাবার লোভ আর কি। জানোই তো আমরা জীব হিংসা করি না, তো বাবা ওই মশার পাল্লায় পড়ে কি করবেন ভেবে পান না। কমলাকান্ত বলে উঠল, সে তো বটেই, অহিংসক মারক মশাকে তো মারতে পারেন না। শেষমেশ বাবা করজোড়ে মশাকে বললেন, হে দয়ালু মশক, কৃপা করো, আমাকে দংশন করো না। শুনে মশা খুবই সন্তুষ্ট। সে আমার বাবাকে বলল, ওহে বণিক প্রবর, তুমি এক মহান মানব, হত্যা না করে তুমি আমার কৃপাপ্রার্থী হয়েছ, তোমার জন্য আমি কিছু করতে চাই। এই বলে মশা হাঁ করল। বাবা উকি দিয়ে দেখেন কি, মশার পেটের মধ্যে ঝকঝক করছে এক সোনার প্রাসাদ। বারান্দায় দাঁড়িয়ে আছে রাজা রানীর মতো সাজগোজ করা এক সুন্দরী। বাবা তো অবাক। হঠাৎ তিনি দেখেন এক চাষা ঠেঙা নিয়ে মেয়েটিকে মারতে আসছে। বাবা তো ছিলেন বীর পুরুষ, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ঢুকেছেন মশার মুখে। সেখান থেকে সেই প্রাসাদে ঝাঁপিয়ে পড়লেন চাষির ঘাড়ে। সেই চাষিটি আর কেউ নয়, তোমার বাবা। দুজনের লড়াই হলো 1টি বছর। তোমার বাবা হেরে গিয়ে দয়া ভিক্ষা করল। বাবা ছিলেন যেমনই বীর তেমনই দয়ালু পুরুষ। তিনি ছেড়ে দিলেন তোমার বাবাকে। সেই সুন্দরী ছিলেন রাজকন্যা। বাবা তাকে বিয়ে করলেন। আমার জন্ম ওখানেই। তোমার বাবা আমার বাবার প্রাসাদের দারোয়ান হয়ে থেকে গেল। আমার যখন বছর 15 বয়স, সেই সময় হঠাৎ একদিন ফুটন্ত জলে তেড়ে নেমে এলো, প্রাসাদ ভেসে গেল। আমরা 4 জনে পড়লাম এক ফুটন্ত জলের নদীতে। হাঁচড় পাঁচড় করে 4 জনে পাড়ে উঠেছি। দেখি দাঁড়িয়ে আছি একটা রান্নাঘরে। রাঁধুনি বউটা আমাদের দেখে তো মহা খাপ্পা, চিল চেঁচিয়ে বলতে থাকলো, আমার মাছের ঝোলের কড়াইতে তোমরা নামলে কোন আক্কেলে। বাবা তাকে অনেক কষ্টে শান্ত করে বললেন,
ঝোলের কড়াইতে পড়েছি তা তো আমরা জানি না। মশার পেটে এক প্রাসাদে 17 বছর ধরে আছি। রাঁধুনি বউটা তখন বলে ওঠে, তাই বলো, মনে পড়েছে 15-16 মিনিট আগে একটা মশা হাতে কামড়েছিল বটে। চাপড় দিতে মশাটা পড়েছিল ফুটন্ত ঝোলের কড়াইতে। সেই মশার পেট থেকেই তোমরা বেরিয়েছো তাহলে। বউটা খুন্তি দিয়ে ঝোল থেকে আমাদের তুলে দিল। রান্নাঘর থেকে বেরিয়ে দেখি এক নতুন দেশ আমার কাছে নতুন বটে। আসলে এই গ্রাম। বাবার সঙ্গে আমি বাবার গ্রামে পৌঁছেছি। বাবা ছিলেন রাজার মন্ত্রী, এখানে দোকান খুলবেন। সেই দোকান এখন আমি চালাচ্ছি। আমার মা সেই রাজকন্যা কিছুদিন আগেই মারা গেলেন। জানোই তো তুমি, আমার গল্প এখানেই শেষ। কমলাকান্ত বসল, আশ্চর্য মরণ শক্তি আপনার রাজামশাই। নির্জলা সত্যি গল্প শোনালেন। এবারে আমার গল্প শুনুন। সত্যি ঘটনা তো, তাই আপনার গল্পের মতো এমন আশ্চর্য গল্প নয়। শুনুন তবে। কমলাকান্ত তার গল্প শুরু করলো। আমাদের এখন দিন দরিদ্র অবস্থা বটে, কিন্তু চিরকালই এমন ছিল না। আমার বড় ঠাকুরদা ছিলেন এ গ্রামে সবচেয়ে ধনী ব্যক্তি। দেখতেও ছিলেন বেশ লম্বা চওড়া বলিষ্ঠ সুপুরুষ চেহারার মানুষ। দয়ালু এবং জ্ঞানী বলে তার খ্যাতি ছিল। গ্রামের লোকেরাই বড় ঠাকুরদাকে মোড়ল করেছিল। তিনি সর্বদা গরিব আর দুর্বলের রক্ষা করতেন, দু হাতে সাহায্য করতেন। যাদের হালের বলদ নেই, নিজের বলদ তাদের ধার দিতেন। নিজের বিপদে আপদে তিনিই ছিলেন সকলের ত্রাণকর্তা। বিচার সালিসের জন্য 200 পাশের গ্রামের লোক তার কাছেই আসতেন। মামলা মকদ্দমার ধার ধারতেন না কেউ, তার কথাই সকলে মানত। আমার বড় ঠাকুরদা ছিলেন শিষ্টের প্রতিপালক। দুষ্ট বজ্জাত লোক তার ভয়ে মাথা তুলতে পারত না। হর্ষবর্ধন বলে, হ্যাঁ চৌধুরী, ঠিক কথা, এক্কেবারে ঠিক। একবার কাণ্ড কি হলো শুনুন। বর্ষায় বৃষ্টি হলো না এক ফোঁটা। প্রচণ্ড খরায় মাঠ ঘাট ফেটে চৌচির। পুকুর খাল বিল শুকনো খটখটে। গাছপালা শুকিয়ে মরছে, পরে পাখি মরছে, ঘরে ঘরে হাহাকার। বড় ঠাকুরদা তখন বললেন, আমি থাকতে গাঁয়ের লোক না খেয়ে মরবে তা হয় না। তিনি করলেন কি, কোষে কোমর বেঁধে এক ঝটকায় গোটা গ্রামটাকে মাথায় তুলে নিলেন। গল্পের এ পর্যন্ত শুনে হর্ষবর্ধন বলে উঠল, হ্যাঁ চৌধুরী, ঠিক বলেছ, তাই হয়েছিল বটে। কমলাকান্ত বলতে থাকে, বড় ঠাকুরদা তো আস্ত গ্রামটা মাথায় নিয়ে বেরোলেন। যেখানে বৃষ্টি পড়ে সেখানেই হাজির হচ্ছেন। এই করে গ্রামে যখন বিল পুকুর মাঠ ডোবাতে জল ধরলেন, তিনি গ্রামবাসী বোনদের ডেকে বললেন, তোমরা এবার খেতে লাঙল দাও, চাষাবাদে নামো। টানা 6 মাস বড় ঠাকুরদা ঘুরে ঘুরে বৃষ্টি ধরলেন। সেবার ফসলও হলো এমন যে ধান গমের শীষ আকাশে উঠে গেল। এমন ফসল আগে কোনোদিন হয়নি। গমের এক একটা দানা তোমার মাথার মতো বড় হয়েছিল। ঘরে ঘরে ফসল উঠে গেল। বড় ঠাকুরদা 6 মাস পর ফিরে এসে গ্রামটাকে আবার যেখানে ছিল সেখানে বসিয়ে দিলেন। আমাদের গ্রামের ফসলের কথা দেশে দেশে রটে গেল। ব্যবসায়ীরা ভিড় করে এলো শস্য কিনতে। বড় ঠাকুরদা সেবারে ফসল বেচে অনেক টাকা পেলেন, কিন্তু তিনি সব টাকা বিলিয়ে দিলেন গরিবদের মধ্যে। 2 হাতে ধান গম ভুট্টা বিলোলেন। গল্প যখন এই পর্যন্ত এগিয়েছে, ওরা দুজন শহরে ঢুকছে। কমলাকান্ত তার গল্প বলে চলেছে। সেই সময় তোমার বড় ঠাকুরদা ছিল বেজায় গরিব। আমার বড় ঠাকুরদা দয়া করে তাকে চাকর রাখেন। তার কাজ ছিল শস্য ওজন করা। পাহাড় প্রমাণ শস্য ওজন করা কি সহজ কাজ? রাত দিন পরিশ্রম করতে হতো বেচারাকে। বুদ্ধিতে ছিল মোটা, প্রায় হিসাবে গন্ডগোল করে বসতেন। আর আমার বড় ঠাকুরদার হাতে
ঠেঙ্গা নিয়েও খেতেন। বুঝলেন কিনা রায়মশাই, আপনার বড় ঠাকুরদা ওই রকম ধোলাই খেয়েই মানুষ। হর্ষবর্ধন বলল, হ্যাঁ চৌধুরী, হক কথা। যে মহাজনের কাছে কমলাকান্ত টাকা ধারে ওরা গল্প করতে করতে তার দোকান ঘরে ঢুকলো। মহাজন গতিতে বসে আছে, এদের দেখে বলল, আরে এসো এসো চৌধুরী। কমলাকান্ত সে কথায় কান দিল না, সে গল্প বলে চলল। তারপর বুঝলেন রায়মশাই, এক সময় বড় ঠাকুরদার সব ফসল বিক্রি হয়ে গেল, ওজন টোজন করার আর দরকারই রইল না। আপনার বড় ঠাকুরদার চাকরিটিও গেল। বাড়ি যাবার সময় তিনি আমার বড় ঠাকুরদার কাছে 100 টাকা ধার চাইলেন। আমার বড় ঠাকুরদা তো দরাজ দিলের মানুষ, দিলেন 100টা টাকা ধার। জানেনই তো সে কথা। হর্ষবর্ধন বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার কথায় কোনো ভুল নেই। মহাজনের কাছাকাছি বসে দুজনেরই গল্প হচ্ছে। মহাজন যাতে শুনতে পায় সেভাবে হেঁকে কমলাকান্ত বলছে, কিন্তু দুঃখের কথা কি জানেন রায়মশাই, আপনার বড় ঠাকুরদা সে ধার শোধ করেননি। হর্ষবর্ধন বললে, হ্যাঁ ঠিক কথা। কমলাকান্ত বলে, তোমার ঠাকুরদা, তোমার বাবা, তারাও কেউ সে ধার শোধ করলেন না, তুমিও শুধলে না। হর্ষবর্ধন বলল, ঠিক বলেছ চৌধুরী। কমলাকান্ত বলল, সেই 100 টাকা এতদিনে বেড়ে সুদ আসলে দাঁড়িয়েছে 1000 টাকা। তোমার কাছে এখন আমার পাওনা ওই 1000 টাকা। হর্ষবর্ধন বলে ওঠে, সত্যি কথাই বলেছ চৌধুরী। কমলাকান্ত এবার মহাজন উপস্থিত অন্যান্যদের মুখ চোখ বুলিয়ে নিয়ে বলল, তার ঋণের কথাটা যখন মহাজন আর অন্যান্যদের সামনে স্বীকার করলে, ধারের সেই 1000 টাকা মহাজনকে দিয়ে দাও, তাহলে তার কাছে আমার ধারও শোধ হয়ে যায়, জমিটাও বাঁচে। একথা শুনে এতক্ষণে বেনে চমকে ওঠে। মহাজন এবং আরো অনেকে রয়েছে সামনে, সকলের সামনে সে ঋণের কথা কবুল করেছে। তার মাথায় এখন যেন আকাশ ভেঙে পড়ল। চৌধুরীর গল্প শুনে তাকে উভয় সংকটে ফেলে দিয়েছে। এখন যদি বলে ঋণ টিন নেহাতি গল্প কথা, মন গড়া গল্প, সত্যি নয়, তাহলে বাজির শর্ত অনুযায়ী ওকে 1000 টাকাই দিতে হয়। যদি বলে হর্ষবর্ধন যা বলেছে সেটা সত্যি, তাহলেও ঋণ স্বীকার করেছে বলে টাকাটা দিতে হয়। বেনের পোয়ার কি করে, 10 জনের সামনে নিজের সম্মান বাঁচাবার জন্য দোকানের মালপত্র কেনার জন্য যে টাকা এনেছিল, সেই হিসাব থেকে 1000 টাকা গুনাগার দিতেই হলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের গল্প। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে গল্পটি কেমন হয়েছে, এবং আপনার কাছের মানুষদের সাথে অবশ্যই গল্পটিকে শেয়ার করবেন। এবং এরকম আরও মজাদার বিভিন্ন গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এক মজার গল্প নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।